সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তাহলে আগের দিন আমরা ছিলাম গোলক চ্যাপ্টার করছিলাম, আজকে সেটাই কন্টিনিউ করব। ঠিক আছে, তাহলে আগের দিন আমাদের মোটামুটি হয়েছিল কত অবধি? আমাদের হয়েছিল হচ্ছে তোমাদের 7 অবধি হয়ে গেছিল। 7 নম্বরটা আমি তোমাদেরকে হিন্টস দিয়ে দিয়েছিলাম। তাহলে আজকে 8 থেকে করাই। অঙ্কগুলো একটু বড় আছে কিন্তু সোজাই আছে, ঠিক আছে একদম। তাহলে চলো 8 নম্বরটা করাই। 8 দেখো, এখানে বলেছে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। তাহলে ব্যাস বলে দিয়েছে, ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 14 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? 14/2 7 সেমি। এটা নর্মাল জিনিস, এই অবধি আমরা করলাম। তারপর এই গোলককে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে। আচ্ছা, তার মানে বলছে দেখো, একটা টোটাল বড় গোলক আছে, সেটাকে মানে তার ব্যাসার্ধ হয়ে গেল 7, তাকে গলিয়ে ছোট ছোট গুলিতে আর কি, ছোট ছোট গোলকে, নিরেট গোলকে পরিণত করা হলো। তাহলে এবার তাদের সেই ছোট ছোট গোলকের যে গুলিগুলো ছিল তাদের দৈর্ঘ্য কত? তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 3.5। তাহলে আমরা বলতে পারি যে বড়টার যে আয়তন আর ছোট গুলিগুলোর যত কটা হবে, ধরলাম n সংখ্যা গুলি আমাদের হয়েছে, তাহলে n ইন্টু ছোটগুলোর আয়তনের সাথে ইকুয়াল টু বড়টার আয়তনের সমান হবে, কারণ ওর আয়তনের সাথে ছোটগুলোর আয়তনের সেম হবে যেহেতু, তাই আর কি সংখ্যাটা জাস্ট n ইন্টু ছোটগুলোর সাথে গুণ করতে হবে। আমি করছি দেখো, তখন বুঝতে পারবে। তো সুতরাং নিরেট, এটা হচ্ছে বড়টার বার করবো, নিরেট গোলকের আয়তন কত হবে? 4/3, আগের দিন ফর্মুলা করেছি, 4/3 পাই আর কিউব কত? 7 কিউব। আমরা এখন এইভাবে লিখে দিই ঘন সেমি, ঠিক আছে? এখন আমি ক্যালকুলেশন করছি না, পরে করব। তারপর দেখো, ধরি নিরেট গুলির সংখ্যা n ধরলাম, ঠিক আছে, n ধরলাম। তাহলে এবার বলেছে, এবার নিরেট গুলির দেখো ব্যাসার্ধ বলে দিয়েছে, যদি আমি লিখি বলেছে 3.5 সেমি বলে দিয়েছে। তাহলে এইগুলোর আয়তন আমি বার করতে পারবো। সুতরাং n নিরেট গুলির আয়তন, মানে গুলির, আচ্ছা গুলির লেখো, ঠিক আছে, আয়তন n ইন্টু 4, কারণ n সংখ্যক, 4/3 পাই আর কিউব 3.5 কিউব হলো। এবার এই দুটোকে সেম করে দিলে আমাদের আনসার বেরিয়ে। সুতরাং প্রশ্ন অনুসারে, কারণ সেম কেন করব বললাম যে দুজনের আয়তনটাই সেম হয়ে যাবে। তাহলে 4/3 পাই ইন্টু 7 কিউব ইকুয়াল টু n ইন্টু 4/3 পাই 3.5 এর হোল কিউব, ঠিক আছে হলো। তাহলে দেখো কি হচ্ছে, n ইকুয়াল টু কত লিখতে পারি? এখন ডাইরেক্ট কাটছি না, অনেকে বুঝতে নাও পারতে পারো। 7 কিউব বাই 4/3 পাই 3.5 হোল কিউব। বুঝা গেছে? কারণ nটা এইদিকে আছে বলে, nটা যদি এইদিকে আসে তাহলে এর সাথে যেটা আছে সেটা নিচে চলে আসবে। ক্রস মাল্টিপ্লিকেশনটা আমি মানে এইটা এখানে গেলে দেখো তোমরা এই লাইনটা ফিরে পাচ্ছ। তাহলে এবার কাটলো, পাই কেটে গেল। 7 কিউব কত হয়? 7 কিউব হচ্ছে 343 হয়, ঠিক আছে। 7 কিউব তোমরা নাও করতে পারো, তাহলে দরকার নেই, কারণ তোমাদেরকে তো গুণ করতে হবে। দেখো আরো ইজিতে করে দিচ্ছি, 7 কিউব হয় 7 ইন্টু 7 ইন্টু 7, গুণ করার প্রয়োজন নেই। আর 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। এবার দেখো, যদি পয়েন্টগুলোকে আমি উঠিয়ে দিই, ধরো উঠিয়ে দিলাম, ওপরে কতগুলো জিরো হবে? 3টে, 3 জনের জন্য 3টে। তাহলে এবার তোমরা কাটো। পঁয়ত্রিশ দিয়ে কাটলে হচ্ছে 200 হচ্ছে, ঠিক আছে, 2 গুণ 70 আর 0 0। তাহলে এবার একবার, আচ্ছা 48, তাহলে উত্তর হয়ে যাবে 8টি। 8টি গুলি সমান হবে, 8টি গুলির আয়তন আর কি টোটাল যে গোলকটা ছিল তার আয়তনের সমান হয়ে যাবে। হয়ে গেল, একদম ইজি। আচ্ছা 9 নম্বরটা দেখো, বলেছে 9 নম্বরটা বলেছে 3টে দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টে নিরেট তামার গোলককে গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। তার মানে দেখো কি হচ্ছে, 3টে ছোট ছোট গোলক ছিল, সেটা হচ্ছে 3, 4 আর 5 সেমির
তিনটে ব্যাসার্ধের গোলক ছিল, এবার ওই তিনটেকে গলিয়ে দিয়ে একটা বড় গোলক তৈরি করা হলো যার আমাকে ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে কি করে করব, মুছে দিলাম, তোমরা আশা করি লিখে নিয়েছো কিংবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর দেখো এখানে বলেছে হচ্ছে 9 নম্বরটা দেখো 3 5 3 4 5, তাহলে আমরা বলতে পারি 3 সেমি, দেখো একবারই করছি, বেশি লেখার দরকার নেই, 4 সেমি ও 5 সেমি ব্যাসার্ধের গোলক বলেছে, তো ব্যাসার্ধের তামার গোলক আছে, ব্যাসার্ধের তামার গোলকগুলির আয়তন যথাক্রমে, যেহেতু তিনজনের আয়তনটাকে গলিয়ে মানে তিনজনকে গলিয়ে বড়টা মানে বড় গোলক বানিয়েছে, তার মানে নিশ্চয়ই তিনজনের আয়তন যা হবে সেটা বড়টার সমান হবে। তার জন্য তিনটের আমি আয়তন বার করে ওদেরকে যোগ করব, যোগ করে দেখাবো প্রশ্নাংশ ওই যোগফলটা হয়ে যাবে ওই বড়টার যোগফলের মানে ওই বড়টার আয়তনের সমান, ওটাই আমরা আলটিমেটলি করব। তামার গোলকগুলির আয়তন যথাক্রমে লিখতে হবে যেহেতু পরপর তিনটে আছে, কত 4/3 পাই আর কিউব মানে কি 3 এর কিউব, ঠিক আছে, কমা দিয়ে 4/3 ইকুয়াল টু দেওয়ার দরকার নেই 4 কিউব এবং 4/3 পাই 5 এর কিউব, বোঝা গেল? ইনটু দিচ্ছে না, একই ব্যাপার, না দিলেও চলে, বীজগণিত মানে এটা তো নরমাল পাই এর পাশে, তো না দিলেও চলে, কোনো অসুবিধা নেই। তাহলে এত ঘন সেমি এককটা লিখতেই হবে মাস্ট, নাহলে হাফ মার্কস করে কাটবে, হয়ে গেল। তাহলে এরপর দেখো, তাহলে ধরি বড় গোলক বলেছে, তো বড় গোলকটি ধরি বড় ব্যাসার্ধ কত ধরবো, ধরলাম ক্যাপিটাল আর ধরে নি, ছোট হাতেরও ধরতে পারো, আমি ক্যাপিটাল ধরছি যেহেতু বড় বলে আমি এটাকেও বড়ই ধরলাম আর কি। তাহলে এর আয়তন কত হবে, তাহলে বড় গোলকটি, সুতরাং বড় গোলকটির আয়তন কত হবে 4/3 পাই আর কিউব ঘন সেমি, ঠিক আছে। এবার দেখো সুতরাং প্রশ্নানুসারে 4/3 পাই আর কিউব প্লাস 4/3 পাই আর কিউব মানে 4 কিউব প্লাস 4/3 পাই 5 এর কিউব, বোঝা গেল? তিনটের যোগফল, ছোট ছোট গুলো তিনটের যোগফল ইকুয়াল টু 4/3 পাই বড়টা, ঠিক আছে, হয়ে গেল। এরপর দেখো কি করব, তিনটে হয়ে গেল তাই তো, তাহলে আমরা করতে পারি 4/3, তো 4/3 তোমরা পাই কমন নিয়ে নাও, ভেতরে হলো 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, ঠিক আছে, ইকুয়াল টু 4/3, ঠিক আছে, পাই ক্যাপিটাল আর কিউব। তাহলে দেখো দুপাশ থেকে 4/3 পাই কেটে যাবে, তাহলে এইটার মান কত 3 কিউব 27 হয়, 4 কিউব 64 হয় আর 5 কিউব 125 হয়, তাহলে আর কিউব, তাহলে এই তিনটেকে যোগ করলে কত হচ্ছে দেখো 9 আর 6 216 আর কিউব 216। এবার তোমাদেরকে এটাকে ঘনমূল করতে হবে, যেহেতু আর কিউব আছে, যদি আমি শুধু আর আনতে চাই এটাকে ঘনমূল, 216 ঘনমূল 6 হয়, ঠিক আছে। তোমাদের উচিত আর কি, আসলে যেহেতু ক্লাস 10 হয়ে গেছে, তোমাদের উচিত 1 থেকে 10 অবধি কিউব সব মুখস্থ করে রাখা, যাতে তোমরা আর কি সহজে ঘনমূলগুলো করতে পারো, না হলে এটা চিন্তা করতে করতে তোমাদের 5-10 মিনিট চলেই যাবে যে এটার ঘনমূল মানে, আর যখন তুমি ঘনমূল করলেই তো এটা চলে যাচ্ছে, মানে ওপর নিচে তুমি মানে ওপর নিচে বলছি আর মানে বাঁ দিকে ডান দিকে তুমি হোল টু দি পাওয়ার 1/3 দিয়ে গুণ করছো, মানে এইটা কি হচ্ছে বলো তো, হোল টু দি পাওয়ার 6 বলছি 216, তো 216 হোল টু দি পাওয়ার 1/3 এইদিকেও হবে, কেন হবে, কারণ আর শুধু আমাকে আর পেতে হলে ওপর নিচে 1/3 দিয়ে ইনটু করব, সূচকের নিয়ম তোমরা পড়েছো, এটা সূচকের নিয়ম অনুযায়ী হয়, তো হয়ে গেল, তখন কেটে গেলে শুধু আর চলে আসে, কিন্তু এটার কিউব রুট তোমাদের জানতে হবে, সেটা 6 হয়, ঠিক আছে। এই প্রসেসটা আমি এখানটা করলাম না, দেখিয়ে দিলাম। তাহলে আর ইকুয়াল টু 6, তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ হয়ে গেল এইটা, ঠিক আছে, এত সেমি, আমি আনসার লিখছি না, তোমরা তো লিখবে যখন ফ্রেশ করে করবে, ঠিক আছে। তারপর 9 হয়ে গেল, এরপর চলে আসি 10-এ, দেখো আচ্ছা লিখে নিয়েছো আশা করি। এবার 10-এ কি বলেছে, তোমাদের বলেছে যে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের
ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরতলে রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। ঠিক আছে, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলেছে, তাহলে অর্ধ গোলাকৃতি দেখো, তাহলে 10-এরটা তাহলে বলতে পারি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাস কত হবে? এই ব্যাসার্ধটাই একবার লিখে দিচ্ছি, নাহলে বারবার ব্যাস ব্যাসার্ধ দুটোই লিখতে হবে। 42 ডিভাইড বাই 2 ডেসিমি, বোঝা গেল? কিছুই করিনি, ভাগ করেছি, তাহলে 21 ডেসিমি হচ্ছে। ঠিক আছে, তারপর বলেছে গম্বুজের উপরতল রং করতে, তাই তো? মানে ছবিটা কিরকম বলো তো, এই যে এরকম এরকম রয়েছে অর্ধগোলাকৃতি গম্বুজ, তো গম্বুজের উপরতলে যে এই যে ওপরটা যে ঢাকা দেওয়া দিচ্ছে না, এই যে এই জিনিসটা তোমাদেরকে রং করতে হবে। তাহলে এই যখন আমাকে ওপরটা রং করতে হবে, আমাকে কি বার করতে হবে? নিশ্চয়ই আমাকে সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতল এটা যে নিশ্চয়ই আমাকে বক্রতলের ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে আমি যদি বক্রতলের ক্ষেত্রফল গম্বুজ বলেছে, ধরো এটাকে ছেড়েই দাও, এটা তো মাটি, শুধু যেহেতু ঢাকা দিতে হবে তাই আমি নিচটা ধরবো না, যেহেতু ঢাকা আমরা সবসময় ওপরেই তো দিই, তার জন্য এই ওপরটা কাউন্ট। আর ওপরটা কত হয়? ফর্মুলা পড়িয়েছিলাম, 2πr²। বক্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল যা ইচ্ছে তোমরা বলতে পারো, অনেক কটা ইয়ে আছে, ফল আছে যেগুলো তোমাদের বলেছিলাম। তো এটা এবার এটাই আমরা বার করবো। তাহলে এখানে বলেছে যে 35 টাকা হিসেবে খরচ হচ্ছে। ঠিক আছে, তাহলে গম্বুজটির কত বলতে পারি? তাহলে গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, 2π মানে 22/7, r² কত হবে? r² মানে 21 × 21। ঠিক আছে, এইটা তাহলে এটা হয়ে গেল তোমাদের। আচ্ছা দেখো, এটাকে একটা জিনিসটা দেখো, এখানেই আমরা করি, এটাকে মুছে দিলাম কেন? দেখো এখানে বলেছে প্রতি বর্গ মিটার 35 টাকা বলেছে। তাহলে একটা কাজ করি, আমরা আগে থেকেই মিটার করে দিই, নাহলে পরে কি হবে, বর্গতে চলে গেলে আমাকে করতে গেলে সেটা ডেসি, যেরকম ধরো কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, তো তাহলে কি ডেসি থেকে যদি মিটারে যাই, তাহলে আমাদের কি হচ্ছে, ডেসি থেকে মিটারে গেলে আমাদের তোমাদের ভাগ করতে হচ্ছে, আমরা ব্যাক যাচ্ছি 10 দিয়ে, কিন্তু বর্গ মিটারের ক্ষেত্রে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। ভাগের থেকে বেটার আমরা আগেই ওটাকে মিটারে কনভার্ট করে নিই। তাহলে 2.1 মিটার, তাহলে এখানে 2.1 × 2.1। ঠিক আছে, আমি মানে ইজি করে দিলাম। তাহলে এটা হয়ে গেল তোমাদের বর্গ মি। এবার আর চিন্তা নেই। ঠিক আছে, এর সুতরাং মোট খরচ তোমরা ভালো করে লিখবে, মানে ধরো তোমরা লিখবে গম্বুজটির উপরতলে রং করতে প্রতি বর্গ মিটার হিসাবে 35 টাকা হিসাবে খরচ পড়বে, মোট খরচ পড়বে বলে তোমরা লিখবে। লেখাটা তো আমি না, তোমাদের অঙ্কটা করে দিচ্ছি, লেখা তো তোমরা বাংলা এতদিন ধরে পড়েছো, লিখতেই পারবে। তো 2 × 22/7 × 2.1 × 2.1 35, কারণ প্রতি বর্গ মিটার 35 টাকা, তাহলে এত বর্গ মিটার আমাদের ওপরটা বেরিয়েছে, তাহলে আমাদের × 35 5। ঠিক আছে, আচ্ছা এইটা তোমাদের হচ্ছে ডাইরেক্ট, তোমাদের যদি বের করতে চাও তাহলে তোমাদের বেরোবে হচ্ছে, ধরো এটা 44 × 441 × 5। ঠিক আছে, আমি তোমাদের এটা ডাইরেক্ট লিখে দিচ্ছি। তোমাদের এইটা হয়ে যাবে হচ্ছে, এটা হচ্ছে আমি 27.2 মানে 35 তো। আচ্ছা তার একটা কাজ করে একবারে লিখে নাও আনসারটা, কারণ এটাই তোমাদের আনসার হবে 97.2। এত টাকা তোমাদের বেরোবে না। এবার দেখো 97.2, তো 97.2 দাম লিখি 97 টাকা, আর এরপর নিশ্চয়ই একটা জিরো আছে, তাহলে 20 পয়সা। এটাই তোমাদের আনসার। ঠিক আছে, আমি ডাইরেক্ট লিখে দিলাম, তোমরা 3 থেকে গুণ করবে, ফার্স্টে 2টোকে করবে, তারপর 5 টাকা নিয়ে নেবে, যেটা উত্তর বেরোবে, না যেটা গুণফলটা বেরোবে, হয়ে গেল। তাহলে এবার দেখো 11 নম্বরটা আমি করাচ্ছি না। 11 নম্বরটা কি বলেছে, একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, ফাঁপা কিন্তু বলেছে, মনে রাখবে। তাহলে বলেছে 21 সেমি আর 1 সেমি। ঠিক আছে, গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত। দেখো 11টা আমি হিন্টস দিচ্ছি, দেখো তোমরা কি করবে, ফাঁপা তো, তার মানে ফাঁপা, আমি বলছি ফাঁপা হলে কখনো আয়তন হবে না, যেহেতু গোলকটা যখন তৈরি হবে তখন যদি ফাঁপা, যদি ভেতরটা কিছু না থাকে, তাহলে শুধুমাত্র ধরো পাতলা একটা এরকম দিয়ে তৈরি হয়েছে, তার মানে আমরা শুধু সমগ্রতলের ক্ষেত্রফলটা নেব, কিংবা বক্রতল, পার্শ্বতল যা যা বলতে পারো, তাহলে এটা নেবো। তো এটা
এটা যেটা ব্যাসার্ধ, প্রথমটা বলে দিয়েছি 21, পরেরটা বলেছে 17.5, ব্যাসার্ধ তোমার ব্যাস বলেছে, তাহলে 21/2 এর 17.5/2 হয়ে গেল তোমাদের ব্যাসার্ধ। করে তোমরা করে নেবে, একবার হচ্ছে করবে 4πr1 স্কয়ার, ধরো r1 স্কয়ার করলে, আরটা করলে হচ্ছে 4πr2 স্কয়ার। এটাই তোমাদের অনুপাত দেখো চেয়েছে, বলেছে এদের দেখো বলেছে এখানে যে পরিমাণ পাত লাগবে, ধাতুর পাত মানে আলটিমেটলি তোমাকে এটাই বার করতে হবে, বক্রতলের ক্ষেত্রফলটা করতে তাদের অনুপাত। দেখো আমি অনুপাতই তো করেছি, তো এখানে r1 বসাবে হচ্ছে 21/2 তার হোল স্কয়ার হয়ে গেল, আর এখানে বসাবে হচ্ছে 17.5/2 হোল স্কয়ার করে ক্যালকুলেশন করে যা আনসার হবে সেটা দিয়ে আনসার তোমাদের মিলে যাবে। আচ্ছা, এবার 12 নম্বর অঙ্কটা, 12 নম্বর অঙ্কটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এই অঙ্কটা তোমাদের টেস্ট পেপারে প্রচুর বার রিপিট হয়েছে, ঠিক আছে? তো এটা খুব ভালো করে বুঝতে হবে আর করতেও হবে। দেখো করে দিচ্ছি। বারো নম্বর অঙ্কটা বলেছে যে ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ব্যাসার্ধ, বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হলো। ঠিক আছে, তাহলে আমরা আগে ধরতে পারি কি, ধরি তাহলে আমরা দেখো আমরা করব 12 নম্বরটা বলেছে, তাই তো 12 নম্বরটা আমরা বলবো ধরি গোলকের ব্যাসার্ধ আমরা লিখতে পারি, কারণ তাছাড়া কিছু নেই। ধরি গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু আর, একক কি আছে, একক আছে যে তোমাদের একক মানে কিছু তো দেয়নি, তাহলে আমরা একক ধরবো। যদি কিছু দেওয়া থাকতো তাহলে আমরা সেমিমিটার সামথিং ডেসিমি যা ইচ্ছা আমরা লিখতাম, কিছু দেওয়া নেই তাই এটা লিখবো। এবার দেখো বলেছে তাহলে আমরা কি গোলকের আয়তন করব আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল দুটোই বার করব, কারণ এখানে দেখো বলেছে গোলকটার আয়তন বলেছে আর বক্রতল না, আয়তনের উত্তর চেয়েছে আয়তনেরটা, আর বক্রতলের ক্ষেত্রফলটা তোমাকে বলেছে ঠিক অর্ধেক হলো, তাহলে আমার ফার্স্টের বক্রতলের ক্ষেত্রফল লাগবে। সুতরাং গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, যেহেতু এটা বলে দিয়েছে দেখো তোমাদের। আচ্ছা, ফুল গোলক মানে পুরোটাই বলেছে, তাহলে 4πr স্কয়ার, 4πr স্কয়ার বর্গ একক, এইটুকু বোঝা গেল। আয়তনটাও বার করে নি, গোলকের আয়তন, এগুলো একদম সোজা বোঝার সেরকম কিছু নেই। আর কিউব, আমরা আর কিউব নিয়েছি, এটা ঘন একক হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো তোমাদের ভালো করে এবার দেখো বলেছে যে ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো, ঠিক আছে? ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক মানে অর্ধেক হয়, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল অর্ধেক হয়। তার মানে নতুন গোলকের, দেখো লিখছি, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, প্রথমটার অর্ধেক, তাহলে 4πr²/2, তাহলে 2πr² বর্গ একক। এটাই বলেছে, আমি যা যা বলেছে সেই অনুযায়ী করে যাব। তাহলে দেখো তার মানে নতুন গোলকের ব্যাসার্ধটা তার মানে নিশ্চয়ই তোমার, তাহলে আমাকে যদি 2πr² দেখো, সুতরাং 2πr² কে যদি আমরা নতুন গোলকের ব্যাসার্ধ বার করতে দেখো, কোথাও কোশ্চেন নতুন গোলকের ব্যাসার্ধ দেয়নি, কিন্তু নতুন গোলকের যদি ব্যাসার্ধ না বার করতে পারে তাহলে আমরা অবশিষ্ট গোলকের আয়তন বার করতে পারবো না। তার জন্য আমাকে দরকার এটাকে যদি আমাকে 4πr² এর ফর্মে আনতে হয়, দেখো যদি এটাকে আমাকে 4πr² এর ফর্মে আনতে হয়, কারণ এটাই বক্রতল, তার মানে এইটার ফর্মটা এরকম আনতে হবে, তাহলে আমরা কি অ্যাডজাস্ট করব ভালো করে দেখো। যদি আমি এখানে √2 করে দিলাম, অ্যাডজাস্ট হলো কি করে দেখো, এখান থেকে এখানে ধরো তোমরা ক্যালকুলেশন করে ফিরছো, দেখো হয়ে যাচ্ছে 4π, ঠিক আছে, r²/√2 স্কয়ার কত হয়, এর আগেই আমি দ্বিঘাত করণী করিয়েছি, 2 হয়ে গেল, আসলো 2, দেখো 2πr², দেখো 2πr²। এটাকে আমাকে এইভাবে ফর্মে নিয়ে নিতে হবে যাতে আমি নতুন গোলকের ব্যাসার্ধটা যাতে আমি এখান থেকে উদ্ধার করতে পারি, ঠিক আছে? অঙ্কটার মধ্যে এটাই যেটুকু আছে, আর অঙ্কটার মধ্যে সেরকম কিছু নেই, ঠিক আছে? হয়ে গেল, তাহলে এত আমি বলতে পারি। সুতরাং নতুন গোলকের ব্যাসার্ধ কত হবে, r/√2 একক, ঠিক আছে? এই অবধি আমার কমপ্লিট, বোঝা গেল? তারপর দেখো আমি তোমাদেরকে এখানে তারপর বলেছে, তারপর তো কিছু বলে, তারপর যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনটা তোমাকে অনুপাত বার করতে হবে।
তাহলে এখানে আমরা করব নতুন গোলক। এবার যে কেটে নেওয়া অংশ তাহলে আমাদের বার করতে হবে, দেখো কেটে নেওয়া অংশের ব্যাসার্ধ কি করব, নতুন গোলকের এটা হলো, তার মানে কেটে আমি তো কেটেছি, তাহলে কেটে নেওয়া এই জায়গাটাই বোঝার, কেটে নেওয়া অংশের আয়তন কত হবে, আয়তন না, আগে তো ব্যাসার্ধ, তারপর তো আয়তন করবো, ব্যাসার্ধ জানি না, আয়তন কি করে বার করব, ব্যাসার্ধ, তাহলে 2r - r/√2 কেটে নিয়েছি, তাহলে 2r, তার জন্য 2r মাইনাস থেকে মানে ব্যাস থেকে মাইনাস হচ্ছে এইটা, ঠিক আছে, বোঝা গেল এইটুকু। তারপর দেখো এটা একক হবে, তাহলে কত হচ্ছে √2 এলসিএম মানে লসাগু নাও, তারপরে 2√2r - r একক, আর তোমরা কমন নিয়ে নাও, তাহলে 2√2 - 1/√2, বোঝা গেল। এখানে গড় নিরসন করার দরকার নেই, এটা আমরা অন্য চ্যাপ্টার করছি, ঠিক আছে, এটা গড় নিরঙ্কন নয়। তো এইটা তোমাদের চলে আসলো। এরপর দেখো তাহলে এত একক হয়ে গেল, ঠিক আছে, একক। এরপর দেখো বলেছে কেটে নেওয়া অংশের ব্যাসার্ধ, তাহলে কেটে নেওয়া অংশের আয়তন আমরা বার করতে পারি। দেখো তোমাদের কোশ্চেনে রয়েছে নিচে কেটে নেওয়া অংশের আয়তনের সাথে ইয়ে করো, মানে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন, বোঝা গেল, আয়তন কত হবে 4/3 পাই r³ মানে r³ মানে কত, দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, r√2 - 1/√2, বোঝা গেল, হোল কিউব। দেখো এই জায়গাটা একটুখানি হিজিবিজি হয়ে গেল, তাই তো, মুছে দিচ্ছি একটু। দেখো এখানটা হোল কিউব হয়ে গেল, ঠিক আছে, আমি একটু বর্ডার লাইন করে দিয়েছি। তাহলে এইটা আমরা এরকমই রেখে দিই, ক্যালকুলেশন করবো, কারণ অনুপাত তো বাই বাই যখন করবো তখন কাটবে, ফালতু ফালতু এখন এত ক্রিটিক্যাল করার কোনো মানেই হয় না। এবার দেখো তোমাদের তাহলে করতে হবে যে এইটা তোমাদের হয়ে গেল, এরপরে তাহলে নতুন গোলকের বা বাকি অংশে আমরা আয়তন করতে পারবো, যে এটা আমরা একটা কাজ করি, ঘন একক লিখিয়ে দিই, একক লিখতে তোমরা কখনো ভুলবেই না, ঠিক আছে। তারপর এবার দেখো আমরা কোনো নতুন গোলকের বা বাকি অংশের আয়তনটা বার করবো, কারণ এটাই আমাকে চেয়েছে। নতুন গোলকের আমরা জানি তাহলে নতুন গোলকের কি হবে, নতুন গোলকের বক্রতল আয়তন, নতুন গোলকের ব্যাসার্ধ আয়তন, তাহলে নতুন গোলকের কিংবা অবশিষ্ট গোলকের একই ব্যাপার বলতে পারি। তাহলে বাকি অংশের, তাহলে সুতরাং বাকি অংশ বলতে অবশিষ্ট, অবশিষ্ট লিখে যেহেতু উত্তরে রয়েছে, অবশিষ্ট গোলকের আয়তন, যেখানে ব্যাসার্ধ এইটা হিসাবে আমরা লিখব 4/3 পাই r³ মানে r/√2 কিউব, ঘনকটাকে এরকম করে দিলাম, বুঝে গেল। এরপর দেখো আমরা কি করবো, আমি এই জায়গাটা করে দিচ্ছি, তোমরা এই জায়গাটা এই জায়গাটা তো হয়ে যাবে। এরপর হচ্ছে তোমরা লিখবে, তোমরা কি লিখবে, দেখো তোমরা লিখবে যে যেটা তোমাদের কোশ্চেনে বলে দিয়েছে, যে কেটে নেওয়া অংশের আয়তনের সাথে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত লিখে বলে নিয়ে তোমরা এটা বলবে, ঠিক আছে, লিখে নিয়ে তারপর তোমরা অঙ্কটা করবে। দেখো কিভাবে হবে, তাহলে ফার্স্টে এইটা ডিভাইড বাই এইটা, ঠিক আছে, আমি লিখছি না লেখাটা, জায়গা আমি লিখছি না, তোমরা ততক্ষণ লিখতে থাকো। আর 2√2 - 1/√2, ঠিক আছে, কিউব ছিল, ডিভাইড বাই ছিল হচ্ছে 4/3 পাই r/√2 হোল কিউব, এরকম ছিল। তাহলে আমরা দেখো কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে 4/3 কেটে দাও, পাই কেটে দাও, কিউব আছে, তাহলে আমরা দেখো করতে পারি এখানে কি, আর হচ্ছে অনুপাত, কিন্তু এটা হ্যাঁ মনে রাখবে এটা কিন্তু অনুপাত, তাহলে r³ করতে পারি, তাহলে 2√2 - 1, আচ্ছা √2 এর হোল কিউব হলে আমি অন্য চ্যাপ্টারটা করিয়েছি ওখানে ছিল, তাহলে √2 এর যদি কিউব হয় তাহলে 2√2 হয়ে যেত, আর ডিভাইড বাই ইকুয়াল টু একদম এখানে হবে r³ বাই 2√2, বোঝা গেল কেন, এই যে √2 কিউব আছে, 2√2 পুরোটা কেটে গেল, r³ কেটে গেল, নিচে কত হলো 1 বাঁচলো, তাহলে তোমাদের আনসার এখানটা লিখে নাও 2√2 - 1, কিউব ছিল তো, একটা কাজ করতে তোমরা কিউবও করতে পারো, আর এইটা ধরো এইটা তোমার কিউব হয়ে গেল, আর এখানে একটা 1³ পড়ে আছে, তাই তো, আমি কারণ এটাকে কিউব থেকে বার করে নিয়েছি, তার জন্য এটা 1³, তাহলে কিউব, তাহলে যখন তুমি অনুপাত করবে কিউব তুলে দিতেই পারো, ঠিক আছে, যেহেতু অনুপাত মনে রাখবে -1:1, তোমাদের আশা করি এটাই মনে হচ্ছে উত্তর রয়েছে, ঠিক আছে, হয়ে গেল। এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের টেস্ট পেপার প্রচুর বার রিপিট হয়েছে, ভীষণ ভালো করে অঙ্কটাকে প্র্যাকটিস করবে।
আর এই অঙ্কটা একটু কনসেপ্টটা একটু ক্রিটিক্যাল, কিন্তু করলেই হয়ে যাবে। 13টা দেখো, মুছে দিলাম। দেখো তোমাদের এখানে বলে দিয়েছে 13 নম্বরটা, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। আগে ছবি আঁকলে সব ইজি হয়ে যায়। দেখো এটা একটা বৃত্ত হলো, পুরো বৃত্ত হয়নি, বোঝার মতো বৃত্ত হয়ে গেছে। বলেছে ভূগোলকের দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র আছে। কোথায়? দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট, আচ্ছা 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্তাকার ছিদ্র ধরলাম, এখানে একটা আছে, এখানে একটা আছে, ঠিক আছে। ভূগোলক তো ধরো এখানে নর্থ পোলে উত্তর মেরুতে একটা, দক্ষিণ মেরুতে একটা, আমরা ধরে নিলাম, ঠিক আছে। এগুলো কিন্তু বৃত্ত, গোলক বলেনি, মনে করে রাখবে এটা। তাহলে 0.7 সেমি ব্যাসার্ধ, তাহলে এটা 0.7 ব্যাসার্ধ, আর ওপর যেটা বড়টা সেটা হচ্ছে তোমার 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তার মানে পুরো বড়টা যেটা সেটা তোমার ব্যাসার্ধ হয়ে গেছে 14 সেমি, সেন্টিমিটার করে দিলাম, ঠিক আছে। তো এবার দেখো ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল, তার মানে ধাতব পাত মানে কি, এইগুলো ফুটো কাটা হয়েছে ফুটো, তার মানে এইগুলো দুটো বৃত্ত, তার মানে টোটাল যেটা ভূগোলক আমাকে, তার মানে আয়তন কিন্তু প্রয়োজন নেই, আমার এখানে সমগ্র তল দরকার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বার করে দুটো বৃত্তের যে ক্ষেত্রফল মাইনাস করে দিলে আনসার বেরিয়ে যাবে। তাহলে চলো আমরা ফার্স্টে করি যে ভূগোলকের, ডাইরেক্ট করছি, ভূগোলকের যদি ব্যাসার্ধ তোমার থাকে 14, ব্যাসার্ধ লিখেই নাও, নয় লিখেই দিচ্ছি না, ব্যাসার্ধ 14 সেমি, ঠিক আছে। সুতরাং ভূগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা পার্শ্বতল বা বক্রতল কত হবে? ভূগোলকের পড়েছো 4 পাই আর স্কয়ার, তাহলে 14 স্কয়ার, ঠিক আছে। 14 দিয়ে 14 স্কয়ার। এরপর দেখো কি বলেছে, পাইটা আমি ইয়ে করো না, যদি করতে হয় তাহলে 4 ইন্টু 22 7 ইন্টু 14 ইন্টু 14, ঠিক আছে। আমাদের এখন তোমার করেই না, যেহেতু মাইনাস করতে হবে, কাটাকুটির প্রয়োজন নেই, করেই নি তাহলে আমরা, তাহলে 88 ইন্টু 28, ঠিক আছে। 2464 বর্গ সেমি, সেমি লিখেছি, ঠিক আছে, সেমি। তারপরে সমতলের ক্ষেত্রফল, এবার দেখো ভূগোলক, এবার তাহলে আমাকে করতে হবে বৃত্ত, তাহলে দুটি আছে, তাহলে দুটি বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হয়, তাহলে পাই আর স্কয়ার কত হবে? 0.7, তাই না? কিন্তু এখানে একটা জিনিস ভুল আছে, কি ভুল আছে বলতো, দুটি লিখেছি না, ইন্টু 2, ঠিক আছে, হয়ে গেল আমাদের। তাহলে এবার ক্যালকুলেশন গুলো চলে আসছে, 0.7 তো, তার মানে 7 10 ইন্টু 7 10, বোঝা গেল কি করলাম, ইন্টু চলে আসলো হচ্ছে তোমার 2, 7 7 কেটে গেল, তাহলে হচ্ছে তোমার হচ্ছে 54 দুগুণে হচ্ছে তোমার 308 বাই 100, ঠিক আছে। তাহলে 3.08 কি বেরোবে? বর্গ সেমি। তাহলে এবার সুতরাং যেটা তোমাদের কোশ্চেনে চেয়েছে, সুতরাং ভূগোলকের অংশের ভূগোলকের গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল, হ্যাঁ ক্ষেত্রফলই বলছে, ক্ষেত্রফল, তাহলে 2464 মাইনাস 3.08 বর্গ সেমি, ব্র্যাকেট দিয়ে নাও। তোমাদের এইটা ক্যালকুলেট করলে চলে আসবে হচ্ছে 2460.92, ঠিক আছে, 0.92 বর্গ সেমি, হ্যাঁ এটাই আসবে, ঠিক আছে। দেখে নেবে উত্তর, তোমরা মিলে নেবে উত্তর, এটাই আসবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা এরপর দেখো তোমাদের আছে হচ্ছে 14 নম্বরেরটা, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে কতগুলি নিরেট গুলি তৈরি করা যাবে? 14 অঙ্ক is same as question number 8, 14 is same as question number 8, বোঝা গেল। এটা আমি করে দেবো না, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, একটা টাইপ করে দিয়েছি,
তোমরা 8এরটা করে করে একদম ডিটো সেম অঙ্ক, কিচ্ছু এর মধ্যে ফারাক নেই, কিচ্ছু নেই, পুরো শুধু সংখ্যাগুলো পাল্টে দিয়েছি। তোমরা তাহলে চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক, তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। আজকে আমাদের গোলকের সমস্ত বড় কোশ্চেনগুলো হয়ে গেল। আমরা নেক্সট দিন গোলকের যে সমস্ত সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত যত অবজেক্টিভস রয়েছে আমরা সব করে নেবো, ঠিক আছে? তোমরা তাহলে ভালো করে করো। আর তোমরা যদি ধরো ভিডিও লিস্ট না মানে প্লে লিস্ট যদি না পাও, তোমরা আর কি এর আগের ধরো পার্টগুলো দ্বিঘাত করণী করেছি যা যা করিয়েছি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, আর তোমাদের প্লাস থাকবে হচ্ছে আই বাটনে তোমাদের লিঙ্ক তোমাদের থাকবে, ঠিক আছে? আর একটা আমি বলি, আমাদের ডেসক্রিপশনে দেখবে আমাদের ফেসবুক পেজ আছে, পেজকে লাইক এন্ড ফলো করতে পারো, করে নেবে। তাহলে ওখান থেকে তোমরা আর কি সবকিছু যা যা আছে বা কোনো অঙ্ক করে দেওয়ার থাকলে ওখানেও আমি পোস্ট করে দেবো তোমাদের ডাউটস গুলো যা আছে। আর গ্রুপে আমাদের জয়েন করে নিতে পারো, কোনো কিছু ভালো ভালো যখন, যেহেতু তোমার মাধ্যমে এখন প্রচুর ধরনের কোশ্চেন করাতে হয় মাধ্যমিকের জন্য, তো ওখানে আমি কিছু কিছু জিনিস পোস্ট করব, তোমরা ওখানে অবশ্যই জয়েন করে নেবে তাহলে, ঠিক আছে? আর এই আমাদের এই কটেজ অফ নলেজ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদেরকে তোমরা শেয়ার করো, আর লাইক তো অবশ্যই করো। এটা তো আর নতুন কথা কিছু নয়, তোমরা এতক্ষণ ধরে দেখলে যদি দেখো ভালো লাগে, যদি তোমরা বুঝতে পারো অঙ্কগুলো, তাহলে তোমরা লাইক করো, আমাদেরকে সাপোর্ট করো, ঠিক আছে? ঠিক আছে, চলো আজকে টাটা, বাই বাই, ভালো থাকো, টাটা।